ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে। আমি ফাহিমা ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তো টাইটেলে দেখতে পেয়েছেন, শুরুতে লিখেছি যে শীতের মোটা কাপড়গুলো কিভাবে ওয়ার্ডরোবে অর্গানাইজিং করব আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা থাকছে এবং ডিটেলসে দেখিয়ে দিব। তো শীত যেহেতু শেষ, তো মোটা কাপড়গুলো আমি 2 দিনে ধুয়েছি। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। তো আমি কিন্তু 5টা কম্বল এবং খাতা সেগুলো আস্তে আস্তে ধুইয়ে সব কিছু রেডি করেছি। আজকে আমি কম্বল এবং মোটা কাপড় জ্যাকেট, আমার ছেলের সোয়েটার, এগুলোর পর্ব শেষ। এগুলো আর লাগবে না, আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে পরের শীতে আবার ব্যবহার করব। তো এখন এগুলো সুন্দর করে ধুইয়ে শুকিয়ে ভাজিয়ে এখন ওয়ার্ডরোবে আমি রেখে দেব। তা আমার ছেলের বেডরুমে আমি সব সময় তার শীতের পোশাক আমার মেয়ের ওয়ার্ডরোবের এই 3 নাম্বার বক্সের ভিতরে রাখি। তো এগুলো আর তো ব্যবহার করা লাগবে না, আবার যখন আগামী বছর শীত আসবে তখন ব্যবহার করব। তো এই অংশে আর কখনো হাত দেওয়া হবে না। তো আমি সুন্দর করে আমার ছেলের এবং মেয়ের শীতের ড্রেসগুলো ওয়ার্ডরোবে গুছিয়ে রাখলাম। তো এভাবে গুছিয়ে রাখলে দেখা গেছে জামা কাপড় এলোমেলো হয় না, দেখতেও ভালো লাগে। আর যখন যেটা নিতে হয় তখন সেটা সুন্দরভাবে তুলে নেওয়া যায়। তো আমি খুব সুন্দর করে আমার মেয়েরগুলো এক পাশে রেখেছি আর ছেলেরগুলো এক পাশে রাখবো। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক আপু ভাইয়া আন্টিদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। তারপর চলে আসলাম আমার বেডরুমে। ওই যে কম্বল, তো এখানে আমি কম্বল মোটাটা এখনও ধোয়া হয় নাই। তো পাতলা 4টা কম্বল নামিয়েছি আমি। তো 4টা কম্বল আর 2টা কাঁথা, এই 6টা আমি কিভাবে আমার ওয়ার্ডরোবে অর্গানাইজিং করব দেখতে থাকেন সবাই। আশা রাখছি আপনাদের উপকার হবে। তা আমি জানি সব আপুরা আমার চেয়ে অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে জানেন। তারপরে আমি যেভাবে রাখি আমি হয়তোবা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আমি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, ভাজিয়ে নিলাম। এখন ওয়ার্ডরোবের একেবারে নিচের অংশে আমি একটা শাল, পুরনো একটা শাল বিছিয়ে দিয়েছি। এতে করে কাঠের ওয়ার্ডরোবে একটা স্যাঁতস্যাঁতে ভাব আর থাকবে না। তো এভাবে সুন্দর করে একটার পর একটা আমি সেট করে তারপর 2টা কাঁথা রাখলাম। তো এভাবে রাখলে আর এলোমেলো হয় না, আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু সবসময় আমার ওয়ারড্রোবের নিচের অংশে পাতলা কম্বল প্লাস কাঁথা এভাবে সুন্দর করে ভাঁজ করে রাখি। তো এই ওয়ারড্রোবের নিচের অংশে আগামী শীত ছাড়া আর খোলা হবে না। তো এখানে আমি ন্যাপথালিনও দিয়ে দেব। তো যাই হোক, তারপর চলে আসলাম দুপুরে চিকেন রান্না করব আর ঢেঁড়স আর আলু ভাজি করব। তো আমি এখানে আদা, জিরা, তারপর দারচিনি, এলাচ, তারপর হইলো রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর গরম মশলা নিয়েছি 3-4 পিস করে। আর টমেটো কিউব করে কেটে নিয়েছি, সোনালী মুরগি রান্না করব আজকে। পেঁয়াজ কেটে নিয়েছি ঢেঁড়স ভাজি করার জন্য। তো আমি ঢেঁড়সের সাথে কিন্তু আলু দেই একটু কিউব করে কেটে, এতে করে ঢেঁড়সটা তেমন একটা লোট লোট হয় না, আর দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এই যে চিকেন, তো চিকেনের সাথে 2টা আলু দিয়েছি, আমার মেয়ে আলু অনেক পছন্দ করে। তো সোনালী মুরগি রান্না করতে গেলে আমি একটু অন্যভাবে রান্না করি, যেমন হলুদ আর লবণ দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে রাখি। তো আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। তো লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো সোনালী মুরগি কিন্তু তেলের আর মশলার উপর একটু ভেজে তারপর আমি হলুদ মরিচে দিয়া দিই, এতে করে মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই কড়াইটাতে রান্না করতে আমার অনেক বেশি কমফোর্টেবল লাগে। আমি ফ্রাই প্যানে তেমন একটা রান্না করতে পারি না। ফ্রাই প্যানে রান্না করতে গেলে এক হাতে ধরে রাখা লাগে আর অন্য হাতে রান্না করা লাগে। এক হাতে ক্যামেরা সামলামো নাকি অন্য হাতে রান্না করব, তার জন্য আমি সবসময় এই দস্তার কড়াইতে রান্না করতে অনেক বেশি মানে কমফোর্টেবল ফিল করি।
তো যাই হোক, বেশি পরিমাণ তেলের ভিতরে আমি মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলাটা একটু ঘ্রাণ ছড়ানোর পরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে এখন একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি কিউব করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোর সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি সবগুলো উপকরণ একটু ভেজে নেব। দেখা গেছে টমেটো যদি এভাবে মানে পেঁয়াজের সাথে আর মশলার সাথে দেওয়া যায় তাহলে এটা কিন্তু একেবারে গলে যায়। তারপর আমি এর ভিতরে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, জিরা বাটা, তারপর এর সাথেও কিন্তু আমি মানে ২-১টা গরম মসলা বেটে দিয়েছি। এতে করে সেন্ট ভালো আসে। এজন্যে আমার মাংস রান্না আমার হাসব্যান্ড এবং ছেলে, আমার আত্মীয়স্বজন অনেক বেশি পছন্দ করে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এই মশলার ভিতরে কিন্তু আমি মেরিনেট করা চিকেনটা ভেজে নেব। তো আমি কিন্তু সোনালী মুরগি এভাবে একটু ভেজে নেই মশলার সাথে। তারপরে এখানে ২ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া একটু পিউরি করে রেখে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। তো দেখেন টমেটোটা একেবারে গলে গেছে। আর এখন আমি ঢেঁড়সটা ভেজে নেব। তার জন্য আমি এখানে খালি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মানে পেঁয়াজটা একটু হালকা পরিমাণে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি পরিমাণ ভাজা যাবে না। তাহলে ঢেঁড়সের কালারটা লাল হয়ে হলুদ হয়ে যাবে, সবুজ থাকবে না। তারপর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেব। তো ভাজিতে তেমন একটা হলুদের গুঁড়া আমি বেশি অ্যাড করি না। এতে করে ভাজির কালারটা সবুজ থাকে না। আমার আবার মানে যে কোনো ভাজি প্লাস শাক রান্না করলে কালারটা সবুজ থাকতে হবে, কিন্তু নরম হবে, কালার সবুজ থাকবে। তো যাই হোক, ভাজিটা বসিয়ে দিয়ে এখন আমি হচ্ছে মাংসটা আরও কষিয়ে নেব ভালো করে। তো টমেটোটা একেবারে গলে গেছে, দেখেন কত সুন্দর। তা আমি কিন্তু চিকেন রান্না করলে একসাথে ঝোলের পরিমাণ অ্যাড করি, যদি সেটা সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি হয়। তো এখন কলিজাটা দিয়ে দিলাম, তারপর গরম পানি দিয়ে দেব, একসাথে একটু বেশি পরিমাণে ঝোলের পানি অ্যাড করব। তো যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। এই তো আমার খাবারটা রেডি হয়ে গেছে। আমি রান্নার শেষে কিন্তু চিকেনে ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি আর একটু সালাদ তৈরি করে নিয়েছি গাজর, টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখছেন এই ভাতটা, এটা লাল, মানে এটা হচ্ছে আমাদের দেশের চাল, আমার শাশুড়ি পাঠিয়েছে। এই জন্য মানে দেশি চালটা একটু লাল থাকে কালার। তো এখন আমার ছেলে আর আমি খাবারটা খেয়ে নেব, সাথে মেয়েও আছে আর হাজব্যান্ড তো মানে যেহেতু জুমার দিন বাসায় চলে গেছে। তারপর আমি পিঠা তৈরি করব, মানে বিকেলের নাস্তা। তো আমি এখানে কি কি দিয়ে এই ডোটা ধরে রেখেছি সেটা বলতেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 6টা কলা নিয়েছি, বাংলা কলা, তারপর 4 টেবিল চামচ দুধের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি, বেকিং সোডা দিয়েছি আর লবণ দিয়েছি। তো যাই হোক, এখন একটা কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা হচ্ছে কলার বড়া পিঠা। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখতে থাকেন সবাই। একেবারে ফুলকো ফুলকো হয়েছে, ফুলে এক একটা মানে ডাবল হয়েছে। একেবারে ছোট সাইজ দিয়েছি, একেবারে কেকের মতো নরম হয়ে ডাবল ফুলে গেছে, দেখেন সবাই। তো প্রথমে একটু তেলের হিটটা বেশি ছিল, তাই একটু কালারটা তাড়াতাড়ি এসেছে। এগুলো কিন্তু একেবারে ধৈর্য সহকারে ভাজতে হবে। তো দেখেন কত সুন্দর দেখতে, একেবারে গুলগুলার মতো হয়েছে। তো আমি এক স্টেপ ভেজে নিয়েছি, এখন দ্বিতীয় স্টেপ দিয়ে দেব। তো অল্প অল্প করে দিতে হবে, যেহেতু পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়। তো মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে। তো দেখেন কত সুন্দর, একেবারে মানে একেবারে কেকের মতো ফুলকো ফুলকো নরম হয়েছে। তো মাশাআল্লাহ আমি কিন্তু বড়া পিঠা তেমন একটা তৈরি করতে পারি না। তো আজকে মানে কাইটা ধরে ১ ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তো দ্বিতীয় স্টেপে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তৃতীয় স্টেপ মানে ভাজবো। তো আমি কিন্তু ৩ বারে পিঠাগুলো ভেজেছি একেবারে। তো ফাইনালি আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি। তো একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভিতরে দেখেন মানে একেবারে কেকের মতো সফট হয়েছে। তো এই ধরনের পিঠা কিন্তু বাচ্চাদেরকে মাঝে মধ্যে যদি আমরা তৈরি করে দেই, একেবারে স্বাস্থ্যসম্মত, খেতে অনেক বেশি মজা লাগবে। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো